এতদিন অনেক চুপচাপ সহ্য করেছি, কারণ আমি শুধুমাত্র এই বাড়ির মেয়ে ছিলাম। কিন্তু এখন আমি এই বাড়ির বউ, আর আমার শ্বশুর বাড়িতে আমার বাবা মার অপমান আমি কোনো মতেই মেনে নিব না। জেসমিন তাচ্ছিল হেসে সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, দেখেছিস তোর বউয়ের মুখ খুলেছে। এই মেয়ে নাকি বোকা। ওর মনের মধ্যে যে আমায় নিয়ে কত বীর জমে আছে সেটা প্রথম দিনেই কিন্তু অনেকটা প্রকাশ করে ফেলেছে সমুদ্র। ধীরে ধীরে দেখবি তোর মাকে বাড়ি ছাড়া করে ছাড়বে। সমুদ্র বিরক্তিকর কণ্ঠে বলল, একটা সাধারণ কথাকে কোথায় থেকে কোথায় টেনে নিয়ে গেলে। সত্যি তো ওর মা বাবাকে তুমি অপমান করবে আর ও চুপচাপ শুনবে নাকি? ও বোকা সেটা মানছে, কিন্তু একেবারে বোধ বুদ্ধি কিছু নেই তেমনটা তো না। ও পড়াশোনা জানা শিক্ষিত একটা মেয়ে, এতটুকু জ্ঞান থাকবে না? অদ্ভুত। জেসমিন থামলেন। নদীর দৃষ্টি পড়ল এবার ঝিনুকের উপরে। বরাবরই ঝিনুকের জন্য নদীর চোখে মায়া দেখা গেছে, তবে আজকে তা অনুপস্থিত। হালকা যেন রাগী ভাব দেখতে পেল সেখানে সমুদ্র। কণ্ঠ বেশ শীতল। ঝিনুক আপু, তোমাকেও বলছি, আমার আম্মুকে প্লিজ কিছু বলবে না। বিশ্বাস করো, আমার কিংবা আমার আম্মুর এত সময় আর ইচ্ছা কোনোটাই নেই যে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করব। আর একটা কথা, সমুদ্র ভাই আমার স্বামী। আমি বুঝতে পারছি তোমার মানসিক পরিস্থিতি এখন ভালো না, সেজন্য আমি কিছু বললাম না, কিন্তু এরপর থেকে আমার স্বামীকে ছোবে না। নদীর মুখ থেকে এমন কথা শুনি সমুদ্র ভীষণ অবাক হলো। নদী এমন করে অধিকার ফলাতে জানে সেটা বোধহয় সমুদ্রের জানা ছিল না। তবে খুশি হতে দেখা গেল স্রোতকে। তার ঠোঁটে হাসি ফুটে উঠেছে। মেয়েটা তবে নিজের অধিকার আদায় করতে শিখেছে। নদী যদি এমন কঠোর আচরণ না করে তবে ঝিনুককে সামলানো আরো মুশকিল হয়ে পড়বে। তবে নদীর এত কথা ঝিনুকের উপর কোনো প্রভাব ফেলতে পারল না। নদীর দিকে তেড়ে গিয়ে ওকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল। নদী ব্যথে কুঁকড়ে উঠল। ঝিনুকের এমন অতর্কিত হামলা চালাবে সেটা নদী কেন উপস্থিত কারোরই ধারণাতেও ছিল না। জেসমিন যেন মনে মনে পৈশাচিক আনন্দ অনুভব করলেন। সমুদ্র তাড়াহুড়ো করে নদীর কাছে এগিয়ে গিয়ে ওকে তোলো। গালে মাথায় হাত বুলিয়ে দিয়ে চিন্তিত কণ্ঠে বলল, কোথায় লেগেছে? নদী ব্যথাতুর গলায় বলল, পায়ে লেগেছে। ঝিনুকের এই ব্যাপারটা এবার সমুদ্রের কাছে বাড়াবাড়ি লাগলো, ভীষণ বাড়াবাড়ি লাগলো। এতটা করা ঝিনুকের মোটেও উচিত হয়নি। কিছু বলতে যাবে, তবে তার আগে ওর কানে ঝিনুকের আর্তনাদের শব্দ ভেসে এলো। স্রোত ঠাস করে ঝিনুকের গালে একটা চড় লাগিয়েছে। তাল সামলাতে না পেরে ঝিনুক নিজেও মেঝের ওপরে হুমড়ি খেয়ে পড়েছে। তারপরও স্রোতের মাঝে বিন্দু পরিমাণ কোনো কোমলতা দেখা গেল না। তার চোখে মুখে কোনো আফসোস ফুটে উঠল। ঝিনুক অশ্রুসিক্ত নয়নে স্রোতের দিকে তাকিয়ে বলল, তুমি আমারে মারলা ভাই? তোকে এই চড়টা আমার অনেকদিন আগেই মারা উচিত ছিল। যদি সময় মতো মারতে পারতাম, তাহলে তুই আজ এই দুঃসাহসটা দেখাতে পারতি না। তোকে আমি এই শিক্ষা দিয়েছি যে তুই আজ নিজের বোনের গায়ে হাত তুলেছিস। ছি, তুই কি মানুষ ঝিনুক? না, তুই মানুষ হতেই পারিস না। নয়ন ব্যঙ্গাত্ম গলায় বলল, মানুষই ছিল ভাই, তবে একটা প্রবাদ আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে। ওর ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে। অমানুষের সঙ্গে কয়েকদিন মিশিয়ে অমানুষে পরিণত হয়েছে। অন্যকে দোষ দিয়ে লাভ নেই নয়ন। খারাপ সঙ্গ সবাইকে খারাপ তৈরি করতে পারে না। তার উৎকৃষ্ট উদাহরণ কি সমুদ্র আর মিষ্টি না? ও খারাপ হতে চেয়েছে, তাই ওকে খারাপ করতে পেরেছে। এতদিন আমরা সবাই ভাবতাম ও বোধহয় ভীষণ বোকা। ঝিনুকের মনটা ভীষণ পরিষ্কার, কিন্তু আজ বুঝতে পারছি ওর মনটা নোংরামিতে ভরে গেছে। ও নিজের মা সমতুল্য একটা মানুষকে খারাপ কথা বলতে চাচ্ছে না। একজন বিবাহিত পুরুষকে নিজের করার জন্য উঠে পড়ে লেগেছে। এসব কোন ধরনের আচরণ আমাকে বোঝা তুই? অল্প দিনের ব্যবধানে এত খারাপ গুণ ওর মাঝে ঢুকানো সম্ভব না। নয়ন আলতো হেসে বলল, তুমি তো আরও একটা কথা জানোই না ভাই। স্রোত প্রশ্নিত গলায় জিজ্ঞেস করলো, কি? বেশ, তবে আমি তোমায় বলি, আমি ভেবেছিলাম তোমাকে এই কথাটা বলবো না, ঝিনুককে শোধরাবার একটা সুযোগ দেব, কিন্তু এখন মনে হচ্ছে ভুল করেছি। সেদিন যখন চাচি আম্মা আমার আর নদীর চরিত্রের ওপর আঙ্গুল তুলেছিল, তখন কিন্তু ঝিনুক সরাসরি সেই কথাটাকে সমর্থন করেছিল। আমার আর নদীর সম্পর্কের ওপর ও কিন্তু সেদিন নোংরা ইঙ্গিত করেছিল ভাই। ও সমুদ্রকে পাওয়ার জন্য নদীকে খারাপ বানানোর চেষ্টা করেছিল। ঝিনুকের বাড়ি ভয়ে চুপসে গেল। কোনো মতে উঠে দাঁড়িয়ে গুটিসুটি হয়ে দাঁড়ালো। শ্রুতি যেন নয়নের কথাটা ঠিক বিশ্বাস হলো না। সন্দেহ দূর করতে ঝিনুককে উদ্দেশ্য করে বলো, নয়ন যা বলেছে সেটা সত্যি ঝিনুক? ঝিনুক কোনো উত্তর দিল না। স্রোত হুঙ্কার ছেড়ে বলল,
এতক্ষণ তো কথা বলছিলি, প্রয়োজনের সময় কথা বের হয় না তোর মুখ দিয়ে? ঝিনুক কেঁপে উঠল, কাপা কাপা গলায় বলল, ভুল কি কইছি? নদীর লগে তো নয়নের। নিজের কথাটা সম্পূর্ণ করতে পারল না ঝিনুক। তার আগে ওর গালে দ্বিতীয়বারের মতন কষে একটা চর বসালো স্রোত। নুজহাত না আটকালো, না আটকালে হয়তো আরো দুটো একটা চর খেতে হতো আজ ঝিনুককে। আটকিও না আমায় ছোট মা। আমায় ছাড়া আর কাউকে দেখেও ভয় ভয় করে না। আজ ওর মাথা থেকে আমি এসব নোংরা ভূত বের করে ছাড়বো। ঝিনুক, বল, কি বলছিলি? বল, নদী আর নয়নের মধ্যে কি সম্পর্ক আছে? বল, তুই কি জানিস, আমি শুনবো। ঝিনুক তখন শব্দ করে কেঁদে ফেলেছে। আর কিছু বারের সাহস ওর হচ্ছে না। শ্রদ্ধ কদমে এগিয়ে গিয়ে পুনরায় প্রশ্ন করলো, কাঁদছিস কেন? বল, তুই তো ভুল বলিসনি, সত্যি বলেছিস, তাহলে কাঁদছিস কেন? ঝিনুক তখন থরথর করে কাঁপছে। জেসমিনকে দেখে ঝিনুককে উদ্দেশ্য করে বলো, তোর বড় মা নাকি তোকে খুব আদর করেছে, তাই তাই তোকে এত মারছি। একবার তো বাঁচাতে এলো না, তোর হয়ে তো একটা কথাও বললো না। দেখ তো, কে তোকে আমার হাত থেকে বাঁচালো, যাকে তুই এতক্ষণ ধরে অপমান করলি। সত্যি কি তোর মাথায় কিছুই নেই? না, এটা তো বলা যায় না। তোর বুদ্ধি তো নদীর বেলায় ঠিক কাজ করে, তবে অন্যদের খারাপ পরিকল্পনা কেন ধরতে পারিস না? এটা তোর কোনো রোগ। সবাই মিলে চেষ্টা করে কোনো মতে স্রোতকে শান্ত করতে পারছে না। বেশ অনেক দিনের রাগ মনে হয় আজ একদিনে বের হচ্ছে। এর আগের দিনেও নদীর সাথে ঝিনুকের করা আচরণটা স্রোত এখনো ভুলতে পারেনি। আর সেদিন রাতে ক্ষমা চাওয়ার বিষয়টা যে ঝিনুকের নাটক ছিল সেটাও বেশ ভালোই বুঝতে পারছে। পুনরায় রাগান্বিত কণ্ঠে বলো, তোকে মানুষ করতে আমার কি কমতি থেকে গিয়েছিল বলতো? ছোটবেলা থেকে তোর কোন চাহিদাটা আমি পূরণ করিনি? যখন যা চেয়েছিস তাই করতে দিয়েছি। তোর পড়াশোনা ভালো লাগে না, তাই পড়াশোনা করতে চাস না। ওকে পাথর চাপা দিয়ে তাও আমি তোর ইচ্ছের বিরুদ্ধে যাইনি। কেননা আমার মনে হয়েছে তুই যখন চাস না, তোর দ্বারা পড়াশোনা সম্ভব না। তুই আমাকে ছেড়ে তোর বাবার কাছে গিয়ে থাকতে চেয়েছিস, আমি তাতেও বাধা দেইনি। আর কি চাস তুই আমার থেকে? এত কিছুর পরেও তুই সবার সামনে আজ এটা প্রমাণ করেই ছাড়লি যে তুই শোয়েব শেহনাওয়াজের মেয়ে, যে নিজের মানুষদের শুধু আঘাত করতে জানে। তুই একবার এটা প্রমাণ দিতে পারলি না যে তুই স্রোত শেহনাওয়াজের বোন, যে নিজের মানুষদেরকে সারা জীবন আঁকলে ভালোবাসতে জানে। ভাই, একদম চুপ। তোর কথা বলার কোনো মুখ নেই ঝিনুক। তোকে তো আমার নিজের বোন ভাবতেও এখন লজ্জা লাগছে। তুই একটা মেয়ে হয়ে তোর বোনের সংসার ভাঙার কথা ভাবছিস? ছি! আর কত জ্বালাবি তুই আমায়? সবার সামনে তুই আর কত ছোট করবি তুই আমাকে? এর থেকে ভালো তুই আমার মেরে ফেল। এই যে এই মানুষটাকে দেখছিস আমি ছোট মা বলে ডাকি, আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা মানুষকে তুই আজকে কি নোংরা ভাষায় কথা বললি। আমি কি করে এসব ভুলবো? এই মানুষটার চোখে চোখ রাখতে পারছি না। আমায় আমায় এতটা ছোট করার চেয়ে মেরে ফেললে পারতি ঝিনুক। কথাটা বলে স্রোত নিজেই বেরিয়ে গেল। ঝিনুকে নিয়ে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারল না। ঝিনুক ঠায় দাঁড়িয়ে কাঁদছে। নয়নের খুব কষ্ট হচ্ছে ঝিনুকের কান্না দেখে। ইচ্ছে করছে এগিয়ে গিয়ে দুহাতে চোখের জল মুছে দিয়ে ওর মাথাটা বুকের সাথে চেপে ধরে বলতে, আমি আছি না, আমি তোকে খুব ভালোবাসবো জিনুক। দেখবি আমার ভালোবাসা দিয়ে তোর সব কষ্ট আমি দূর করে দেবো। তবে সেসব কথা আর বলা হলো না। কেননা ঝিনুক তো নয়নকে একটু ভালোবাসে না। বলা যায় দু চোখেই সহ্য করতে পারে না তাকে। সেদিন যখন নয়নের চরিত্রের উপর আঙুল তুলেছিল তখনই যেন নয়নের মনটা উঠে গিয়েছিল। যার চোখে নয়নের কোনো সম্মানই নেই, তার সাথে অন্তত সারাটা জীবন কাটানোর কথা ভাবা যায় না। নয়নও বেরিয়ে গেল। সমুদ্র মিষ্টি করে ইশারা করলো ঝিনুককে নিয়ে বাড়ি চলে যেতে। যে যার মতো করে চলে গেল। সমুদ্র ঠিক বুঝতে পারছে না যে আদৌ ঝামেলার সমাপ্তি ঘটেছে নাকি নতুন কোনো ঝামেলার সূচনা হয়েছে। আম্মু আসবো? কণ্ঠ শুনে নুজহাত বুঝতে পারলে নদী এসেছে, তাই আর পিছন ফিরে তাকানোর প্রয়োজন পড়ল না। স্বাভাবিক গলায় ভেতরে আসতে অনুমতি দিলেন। নদী গুটি গুটি পায়ে ভেতরে এসে নুজহাতকে উদ্দেশ্য করে বলল, ব্যাগ গোছাচ্ছ কেন আম্মু? কোথাও কি যাবে? সুইজারল্যান্ড ফিরে যাচ্ছি আমরা, সামনের সপ্তাহ ফ্লাইট। কি? আমায় তো কিছু বলনি তোমার এই বিষয়ে। বলিনি তার কারণ তুমি তো আর আমাদের সাথে যাবে না, তোমায় জানিয়ে কি হতো? তাই বলে জানাবে না আমায়? আর তাছাড়া বড় আব্বু যে বলল সামনের সপ্তাহে নাকি আমাদের বিয়ের অনুষ্ঠান হবে, সেখানে থাকবে না তোমরা? থাকতে যেন না হয় সেই জন্যই চলে যাচ্ছি। আর এমনিতেও বিয়ে তো করেই ফেলেছো আমাদের ছাড়া।
এখন লোক দেখানো অনুষ্ঠানে আমরা না থাকলেও বা কি? নুসরাতের কণ্ঠে প্রকাশ পেল চাপা অভিমান। অভিমান করাটা স্বাভাবিক। কোনো মা বাবাই ছেলে মেয়ের পালিয়ে বিয়ে মেনে নেবে না। সেদিক দিয়ে বলতে গেলে তো নুসরাত খুব সামান্যই বকেছে, খুব বেশি অশান্তিও করেনি, কিন্তু এখন অভিমান করে চলে যেতে চাইছে। নদী পিছন থেকে দুহাতে নুসরাতের কোমর জড়িয়ে ধরলো। নুসরাত চমকালো ঠিকই, তবে কিছু বলল না, আবার নদীকে নিজে থেকে ছাড়ালো না। বেশ কিছুটা সময় এভাবে কেটে গেল। একটু পর নুসরাতের কানে নদীর ফুপিয়ে কান্নার আওয়াজ এলো, তবুও তাকে বিচলিত হতে দেখা গেল না। তুমি আমার উপরে রাগ করে আছো এখনো, তাই না আম্মু? মায়ের মন মেয়ের এমন কান্না জড়িত কণ্ঠে কোমল হতে চেয়েও পারল না হতে। অন্যায় প্রশ্রয় দেওয়ার ব্যাপারটা নুসরাতের একদমই অপছন্দ। অন্যায়কারী যতই তার প্রিয় হোক না কেন, তিনি প্রশ্রয় দিতে পছন্দ করেন না। গম্ভীর গলায় বললেন, আমি রাগ করে থাকলেই বা কি আর না থাকলেই বা কি? তোমার জীবনে কি কিছু থেমে থাকবে? নাকি তুমি আমার রাগ করার তোয়াক্কা করেছো? আমি তোমায় কষ্ট দিতে চাইনি আম্মু। ভুল বললে। তুমি জানতে তোমাদের এই লুকিয়ে বিয়েটা আমায় কতটা কষ্ট দিতে পারে, তারপরেও এই বিয়েটা তুমি করেছো। এর মানে তো এটাই দাঁড়ালো যে তুমি সজ্ঞানে জেনে বুঝে আমায় কষ্ট দিয়েছো। সমুদ্র ভাইকে ছাড়া থাকতে পারতাম না। তখন যদি আমি বিয়েতে রাজি না হতাম, সমুদ্র ভাই হেরে যেত, ছোট হয়ে যেত সবার সামনে। নুসরাত ব্যথিত হলেন। নদীতে ওনাকে সবার কাছে হারিয়ে দিল, জেসমিনের চোখে আরো ছোট করে দিল। সেসব কি বুঝতে পারছে না, নাকি নুসরাতের সম্মানের কোনো দামই নেই নদীর কাছে? নদীর হাতটা নিজে থেকে ছাড়িয়ে নিয়ে নদীর দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, তুমি যে আমার শিক্ষাকে হারিয়ে দিলে সেই নিয়ে কোনো আফসোস নেই। আমি যে সবার চোখে ছোট হয়ে গেলাম, এতে তোমার কিচ্ছু যায় আসে না। না আম্মু, আমি সেটা বলতে চাইনি। আমি জানি আমি ভুল করেছি। শুধু ভুল না, অনেক বড় অন্যায় করেছি। তাই বলে কি সেটা ক্ষমার অযোগ্য? নুসরাত হালকা হেসে বললেন, তুমি আমার সন্তান, তোমায় ক্ষমা করব না এমনটা হতে পারে না, কিন্তু এখানে আর থাকা আমার পক্ষে সম্ভব না মা। আমি তো সারা জীবন থেকে যেতে বলছি না, আমাদের বিয়ে অবধি থেকে যাও। এত রাগ আমার উপরে যে যে বিয়েতেও থাকবে না? নদীর কণ্ঠে তীব্র অসহায়ত্ব প্রকাশ পেল। শুধু উপায় হাঁটে বেড়াচ্ছে যে কি করে নুসরাতকে রাজি করাতে পারবে, কি করে ওনার রাগ কমাতে পারবে। নুসরাতের অভিব্যক্তি বদলে গেল। বিছানার উপর বসে কিছুক্ষণ গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভেবে বললেন, জানো নদী, এই সংসারটাকে আমি কোনোদিনও নিজের বলতে পারিনি। এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি থেকে আজ অবধি সব সময় আমার নিজেকে অতিথি মনে হয়েছে। সবাইকে আপন করতে পারলেও বড় ভাবিকে পারিনি। আর এই একটা মানুষই কখনো আমায় এই সংসারটাকে নিজের বলতে দেয়নি। যদি তোমার সাথেও এমনটা করে তাহলে? নদী মেঝেতে দুই হাঁটু গেড়ে নুসরাতের পায়ের কাছে বসলো। হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আশ্বস্ত করে বলল, সমুদ্র ভাই আছে আমার পাশে, তুমি দেখো, সমুদ্র ভাই সব ঠিক করে দেবে। বড় ভাবিকে কেউ কোনোদিন ঠিক করতে পারবে না। আর সমুদ্রই বা কত নিজের মায়ের সাথে লড়বে? খুব বেশি হলে কি করতে পারবে? তোমায় নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে। ঠিক যেমন তোমার বাবা একদিন আমায় এইসব অশান্তি থেকে বাঁচানোর জন্য নিয়ে গিয়েছিল। আমার মেয়ের ভাগ্যও তো তাহলে আমার মতোই হলো। নিজের সংসারকে নিজের বলতে পারবে না, নিজের বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় থাকবে। এমনটা হবে না, বড় আম্মু ধীরে ধীরে সব মেনে নেবে। তুমি ওনাকে চেনো না। উনি এখন পদে পদে সমুদ্রের চোখে তোমায় খারাপ প্রমাণ করতে চাইবেন। তোমায় আজে বাজে কথা বললে ওনার সাথে খারাপ আচরণ করতে বাধ্য করবে। তারপর কেঁদে কেটে ছেলের কাছে নালিশ করবে। সমুদ্রকে বোঝাতে চাইবে যে ওর সিদ্ধান্ত ভুল ছিল। নদী আলতো হেসে বলল, আমি এসব জানি আম্মু, কিন্তু আমি জানি আমার পাশে আমার সমুদ্র ভাই আছে, যে আমায় নিজের থেকে বেশি বিশ্বাস করে। তুমি এত চিন্তা করো না, তুমি শুধু আমায় আবার আগের মতো ভালোবাসো। আর রাগ করে থেকো না মা, আমার তোমাকে ভীষণ দরকার আম্মু। নদীর চোখ দুটো ছলছল করে উঠল। এবারে নুসরাতের মাটি মন কোনো মতেই কঠোর হতে পারল না, কোমল হতে বাধ্য হলো। মেয়ের মাথায় আদরে হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার যখনই প্রয়োজন তখনই তুমি তোমার আম্মুকে তোমার পাশে পাবে। কি ব্যাপার, তোরা সবাই এত তাড়াতাড়ি চলে এলি যে?
কেনাকাটা কি কিছু করেছিস নাকি অর্ধেক করে চলে এসেছিস? একসাথে বেশ অনেকগুলো প্রশ্ন করে তারপর নুসরাত থামলেন। উর্মি হাঁপিয়ে যা কণ্ঠে বলল, কেনাকাটা সব শেষ আমাদের মা। আসলে যদি নদী কিংবা আমায় আর মিষ্টিকে পছন্দ করতে হতো তাহলে আগামী 10 দিনেও হয়তো শেষ হতো না। কিন্তু নদী তো সব সমুদ্র ভাইয়ার পছন্দ মতো কিনেছে। আর ছেলেদের শপিং করা তো জানেনই, একবার যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নেয়। তাই আর দেরি হয়নি। নুসরাত সন্তুষ্ট কণ্ঠে বললেন, ভালো হয়েছে, না হলে যা গরম পড়েছে আজ সবাই অসুস্থ হয়ে পড়তে বেশি ঘোরাঘুরি করলে। শাওন বলে উঠল, এমনি তো কম ঘুরায়নি আম্মু। নদীর বিয়ের শাড়ি কিনতে যতটা না সময় লেগেছে তার থেকে বেশি সময় লেগেছে উর্মি আর মিষ্টির শাড়ি কিনতে। শহরের যত দোকান ছিল সব জায়গায় ঘুরিয়ে শেষে প্রথম দোকানের যে শাড়িটা পছন্দ হয়েছিল সেটাই নিয়েছে। তাহলে ভাবো একবার কেমন লাগে। শাওনের কথা শুনে উর্মি আর মিষ্টি দুজনে একসাথে শাওনের উপর চড়া হলো। ওদের রাগী মুখশ্রী দেখে বেচারা শাওন চুপসে গেল। নুসরাত ওদেরকে বসতে বলে রান্নাঘরে গেল শরবত আনতে। জেসমিনকে এখন আর তেমন একটা ঘর হতে বের হতে দেখা যায় না, রান্নাতেও আর হাত লাগান না। সমুদ্র কিংবা বাড়ির কারোর সাথে কথা বলে না, নিজের মতোই সময় কাটান। বলা যায় বেশ শান্ত হয়ে গেছেন তিনি। নুসরাত সবাইকে শরবত দিতে হন্তদন্ত পেয়ে নয়ন প্রবেশ করলো। সোজা সমুদ্রের কাছে এগিয়ে গিয়ে রাগী কণ্ঠে বলল, তোরা কোথায় গিয়েছিলি আমায় ছেড়ে? সমুদ্র গাছাড়া ভাব নিয়ে বলল, যেখানে ইচ্ছে যাব তাতে তোর কি? তুই যা ঘুমো। তোরা কেউই ভালো না, আমাকে ছেড়ে বিয়ে কেনাকাটা করতে চলে গেলে। কথাটা বলেই ধপ করে সোফায় সমুদ্রের পাশে বসে পড়ল। ওর কথার প্রেক্ষিতে নদী বলল, তোমায় কল করেছিলাম আমরা, কিন্তু তুমি রিসিভ করলে না। তোমার বাড়ি গিয়ে কতবার দরজা ধাক্কালাম, তাও খুললে না। তাহলে আমাদের কি দোষ? নয়ন বিস্ময় ভরা কণ্ঠে বলল, তোমরা আমার বাড়ি অবধি চলে গিয়েছিলে, তাও আমার ঘুম ভাঙেনি। না, নয়ন বুঝলো ভুলটা ওরই, কিন্তু তাই বলে তো আর একা দোষী হওয়া যায় না। সবার সাথে দোষটা ভাগ করে নিলে ক্ষতি কি? গলাটা পরিষ্কার করে নিয়ে গম্ভীর স্বরে বলল, মানলাম আমি না হয় দরজা খুলিনি, তা তোমরা এতগুলো মানুষ ছিলে ভাঙতে পারোনি দরজা? তোমাদের তো দায়িত্ব ছিল আমায় ঘুম থেকে তোলা। যদি আমি মরে পড়ে থাকতাম ঘরে তাহলে কি হতো? নয়নের কথায় নদী যুক্তি খুঁজে পেল বোধহয়, সেজন্য আর কিছু বলল না। সমুদ্র ঠোঁট বাকি হেসে বলল, এত তাড়াতাড়ি তুই মরবি না। ভালো মানুষেরা এত তাড়াতাড়ি মারা যায়। আর তুই হলি শয়তানের বংশধর। নয়ন ঠোঁট ফুলিয়ে বলল, তুই আমায় এই কথা বলতে পারলি? আমি না তোর বন্ধু? কে বললো? অস্বীকার করছিস তুই যে আমি তোর বন্ধু? তুই এতটা বিশ্বাসঘাতকতা আমার সাথে করতে পারলি সমুদ্র? মনে নেই আমরা ছোটবেলায় একসাথে কত খেলেছি, স্কুলে গিয়েছি, ক্লাসে তুই পড়া দিয়েছিস আর আমি কান মারা খেয়েছি। এত তাড়াতাড়ি তুই সবটা ভুলে গেলি? সেসব ছোটবেলার কথা। এখন আর আমার তোকে প্রয়োজন নেই। আসতে পারিস। নয়ন হা হুতাশ করে বলল, হায় হায়, শুনেছিলাম বিয়ের পর নাকি ছেলে পর হয়ে যায়। চাচি আমার ক্ষেত্রে অবশ্যই বিয়ের আগেই পর হয়ে গিয়েছে, কিন্তু সেটা বড় কথা না। এ তো দেখছি বিয়ের পর আমার বন্ধু আমার পর হয়ে গেল। সমুদ্রে রে, এভাবে ভুলে গেলি আমায় তুই? আল্লাহ, আমায় তুমি তুলে নাও। সমুদ্র উঠে যেতে যেতে বলল, আল্লাহ তোর কথা কবুল করুক, আমিন। নয়ন তাজ্জব বনে গেল। উর্মি ব্যঙ্গাত্মক গলায় বলল, তোমার কষ্ট দেখে আমার ভীষণ খারাপ লাগছে নয়ন ভাইয়া। ইস, তোমার এখন কি হবে? কি আর হবে, আমি গলা ছেড়ে গাইব। কি? যখন বন্ধুর বউ ছিল না তখন ছিলাম আমি, এখন বন্ধুর বউ হইয়াছে পর হয়েছি আমি। এই স্রোত, হ্যাঁ বলো। তুমি একবার ঝিনুককে বলো না আমাদের সাথে যেতে। তুমি বললে যেতে পারি। মিষ্টির কথার প্রেক্ষিতে শ্রুত গম্ভীর গলায় বলল, কোনো প্রয়োজন নেই, থাকতে দাও বাড়িতে। বাড়িতে থাকলেও ভালো থাকবে। ওখানে গেলে না নিজে ভালো থাকবে, না বাকিদেরকে ভালো থাকতে দেবে। মিষ্টি মৃদু বিরক্তিকর কণ্ঠে বলল, তুমি কিন্তু ঝিনুকের প্রতি আবার বেশি কঠোরতা দেখাচ্ছ স্রোত।
ছোট মানুষ ভুল করেছে, তাই বলে কি এই রাগটা সারা জীবন ধরে রাখতে হবে নাকি? তুমিও তো বাচ্চাদের মতো আচরণ করছো। করলে করছি। বোঝার চেষ্টা করো বৃষ্টি। ঝিনুক ও বাড়িতে গেলে আবার একটা অশান্তি হতে পারে। সমুদ্রকে দেখে যদিও নিজের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণে না রাখতে পারে, তাহলে পুরো অনুষ্ঠানটাই মাটি হয়ে যাবে। নদী আর সমুদ্রর একটা বিশেষ দিন খারাপ হয়ে যাবে। তাই বলে একা একা থাকবে, অনুষ্ঠানেও যাবে না? আমরা কি কেউ ওকে মানা করেছিলাম যেতে? ও কিন্তু যেতে চায়নি। তাহলে তাহলে আগ বাড়িয়ে গিয়ে ওকে বলার কি দরকার? দেখো, আমার মনে হয় না ও আর কোনো অশান্তি করবে। করার হলে করতো এর মাঝে। তুমি বলো না একবার ওকে, মেয়েটা এসব অনুষ্ঠান কত ভালোবাসে, ওকে একা ফেলে রেখে যেতে ইচ্ছে করছে না। মিষ্টির জোড়াজোড়িতে অগত্যা অনিচ্ছা সত্ত্বেও ঝিনুকের কাছে যেতে হলো স্রোতকে। সেদিনের ঘটনার পর মাঝে মাঝে আরও কয়েকটা দিন কেটে গেছে। ঝিনুকের সাথে তেমন একটা কথাবার্তা বলে না স্রোত, প্রয়োজনে টুকটাক দু একটা কথাবার্তা বলে। ঝিনুক আজকাল বেশ চুপচাপ থাকে, একবারই আর কারোর সাথে কথা বলতে আসে না। বলা যায় ঘর থেকে খুব একটা বের হতেই তাকে দেখা যায় না। সব কিছুতেই তার ভীষণ অনীহা প্রকাশ পায়। চঞ্চল মেয়েটা শান্ত হয়ে গেছে। একসময় যার মুখ দিয়ে খই ফুটত, এখন প্রয়োজনে তার মুখ দিয়ে দু একটা শব্দ বের হয় না। ভীষণ পরিবর্তন এসেছে ঝিনুকের। দরজায় দাঁড়িয়ে ভিতরে যাওয়ার জন্য অনুমতি চাইল স্রোত। ঝিনুক তখন বিছানায় বসে আছে, কি করছে সেটা বোঝা গেল না। বোধহয় কিছু ভাবছিল। স্রোতের কণ্ঠ পেয়ে চুপচাপ মাথা তুলে সেদিকে তাকিয়ে মাথা নাড়িয়ে ভিতরে আসতে বলল। স্রোতেরও কেমন যেন অস্বস্তি হচ্ছে ঝিনুকের সাথে কথা বলতে, কিন্তু নিজের অস্বস্তিটুকু একপাশে রেখে স্বাভাবিক গলায় বলল, ও বাড়িতে যাবি না? তৈরি হসনি কেন এখনো? ঝিনুক শান্ত কণ্ঠে বলল, তোমরা যাও না ভাই, আমি যাবো না। কেন? একা একা থাকবে এতক্ষণ? কোনো সমস্যা হইব না, তোমরা যাও। একা একা থাকার দরকার নেই, আমাদের সাথে চল, ভালো লাগবে। না ভাই, আমার শরীর ভালো লাগতেছে না, তোমরা যাও। স্রোত উৎকণ্ঠিত গলায় বলল, শরীর ভালো লাগছে না কেন? জ্বর এসেছে নাকি আবার? না না, তেমন কিছুই হয় নাই, এমনিতেই, তোমরা যাও। স্রোত আর জোর করলো না, কেননা বুঝতে পারলো যে জোর করেও কোনো লাভ হবে না। ঝিনুক যাবেই না। কি বললো? রাজি হলো? স্রোত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না। তুমি ঠিকঠাক জোর করেছিলে তো? হ্যাঁ। বাদ দাও না বৃষ্টি, ও যেতে চাইছে না, এটাই ভালো হয়েছে। ওরও কষ্ট কম হবে বাকিদেরও। মিষ্টি একটা হতাশার শ্বাস ফেল। তার কিছু করার নেই এখানে। যেখানে সমুদ্রের মনে অন্য কারো বাস, সেখানে কারোরই কিছু করার নেই। শাহনেওয়াজ বাড়িতে আবার উৎসব লেগেছে। বাড়ির ছেলে মেয়ে দুজনের বিয়ে। আয়োজনটাও তাই তার আগের থেকেও একটু বেশি জমজমাট করে করা হচ্ছে। সবাই বিয়ের তোড়জোড়ে ব্যস্ত। তবে এবারে সেই ব্যস্ততার মধ্যে সমুদ্রকে বেশি দেখা গেল না, কেননা কেউ তাকে কাজে হাতে দিতে দিচ্ছে না। পুরো বিষয়টা দেখাশোনায় সব থেকে বেশি অবদান রাখছে শ্রোতার শাওন। ওদের যা টুকটাক সাহায্য দরকার তা নয়ন করছে। তা এছাড়াও আরও অনেক মানুষ আছেই। আগামীকাল বিয়ে, আজ রাতে গায়ে হলুদের অনুষ্ঠান। গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন বড় করেই করা হয়েছে, তবে মেহেদি পরানোর অনুষ্ঠান ছোট করে আয়োজন করা হয়েছে। সবার ইচ্ছা ছিল মেহেদি আর গায়ে হলুদের অনুষ্ঠান দুইটা আলাদা দিন করবে, আর তারপরে বিয়ে। কিন্তু সমুদ্র তাতে রাজি হয়নি। এই একটা দিনই সে অপেক্ষা করতে ভীষণ নারাজ। এমনিতেও আজ এক সপ্তাহের বেশি হলো বিয়ে হয়েছে, অথচ নিজের বউয়ের সাথে থাকতে হয় লুকিয়ে। এর থেকে কষ্টে আর কি হতে পারে। তাই সমুদ্র একটা দিনও সময় দেবে না। এই 2 দিনের মাঝে যা যা অনুষ্ঠান করার সব শেষ করতে বলেছে। পার্লার থেকে আসা দুজন মেয়ে তখন বাড়ির সব মেয়েদেরকে মেহেদি পরিয়ে দিচ্ছে। সবাইকে দিয়ে দেওয়া শেষে নদী বসেছে। ওর দুহাত তখন দুজন দখল করে নিয়েছে। প্রায় 1 ঘন্টার বেশি সময় হলো নদী ঠাই চুপচাপ বসে আছে এক জায়গায়। মেয়ে দুটো ওকে একটু নড়তেও দিচ্ছে না। নদী স্বভাবে চঞ্চল, ওর মতন মানুষ কি আর এতক্ষণ সময় চুপচাপ বসে থাকতে পারে? ওদেরকে দেখে তো মনে হচ্ছে একটু হলে নদীকে নিঃশ্বাসটাও নিতে দেবে না। মেহেদির ঘন ডিজাইনের মাঝে সমুদ্রের নামটা জলজল করছে। নদী দুহাতে বড় বড় করে সমুদ্রের নামটা লিখে নিয়েছে, যেন নামটা দেখতে কিংবা খুঁজে পেতে একটু অসুবিধা না হয়। অবশেষে তাদের থেকে ছাড়া পেল নদী। মেয়ে দুটো উঠে যেতে সমুদ্র সেখানে এসে বসলো। নদী উচ্ছ্বসিত গলায় নিজের হাত দুটো সমুদ্রকে দেখিয়ে বলল, এই দেখো সমুদ্র ভাই, তোমার নাম লিখে নিয়েছি। সুন্দর লাগছে না এতে? খুব সুন্দর লাগছে। আচ্ছা নদী, তুই এতক্ষণ চুপচাপ এক জায়গায় কি করে বসে থাকলি বলতো? আমায় একটা বারও ডাকলি না। তুই ঠিক আছিস তো? নদী মুখ বাঁকিয়ে বলল, ডাকির জন্য ভাব দেখাচ্ছ? ঠিক আছে, আজ থেকে আর ডাকবো না।
আরে ভাব কোথায় দেখালাম? আমি তো সেই কখন থেকে তোর মুখ থেকে একটু ডাকটা শোনার জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু আজকে তুই ডাকলিই না। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এবার থেকে এত বেশি ডাকবো যে তুমি বিরক্ত হয়ে যাবে। ওদের কথাবার্তার মাঝে কোথা থেকে যেন নয়ন এসে ধপ করে দুজনের সামনে বসে পড়ল। হঠাৎ এসে বসাতে দুজনেই মৃদু চমকে উঠল। এত কিসে গল্প রে তোদের দুটোর? বিয়ে করে খুব দেখাচ্ছিস যে তোরও বউ আছে না? লোকজন মানিস না, কিছু না, সারাদিন এত প্রেম করতে হয় কেন? আরে বাবা, আমাকে দেখ, প্রেম ছাড়া কি মানুষ বেঁচে থাকতে পারে না নাকি? সারাদিন এত আমাকে মনে করিয়ে দিতে হবে কেন যে আমার বউ নেই? নদী মিটিমিটি হেসে বলল, প্রেম ছাড়া তো তুমিও বেঁচে নেই নয়ন ভাইয়া। ভুলে গেলে নাকি ঝিনু কাপুর কথা? আমি কিন্তু জানি। মুহূর্তের মাঝে নয়নের অভিব্যক্তি কেমন বদলে গেল। হাস্যোজ্জ্বল মুখটাই নেমে এলো বিষাদের কালো ছায়া। আলতো হেসে বলো, ঠিকই বলেছ ছোট নদী, জিনুকের কথা ভুলেই গেছে। নদী ভ্রু কুচকে বলো, সে আবার কি কথা? ভালোবাসলে তাকে ভোলা যায় নাকি? হয়তো যায়, ভোলা না গেলেও তার থেকে দূরত্ব বাড়াতে হয় নদী তখন, যখন দেখবে যে তুমি যাকে ভালোবাসে সে তোমায় ভালোবাসে না। এত অবহেলা আমি সহ্য করতে পারি না। আরে অবহেলা কোথায় করেছে? ঝিনু কাপু তো জানেই না যে তুমি ওকে ভালোবাসো। যদি জানতো তবে না তোমায় ভালোবাসতো। কখনো আমায় ভালোবাসতে চায়নি নদী। ঝিনুক আর যাকেই ভালোবাসুক না কেন, কখনো আমাকে ভালোবাসবে না। ও যেমন জীবনসঙ্গী চায়, আমি তেমন না। নয়নের কথাবার্তা শুনে সমুদ্র বুঝতে পারলো ব্যাপারটা গুরুতর। নয়ন মজা করছে না, অন্তত সমুদ্র গুরুতর ভঙ্গিতে প্রশ্ন করলো। কি বলতে চাইছিস তুই নয়ন? নয়ন বুঝলো এখন যদি এই কথাগুলো তোলে তাহলে হাসি খুশি পরিবেশটা খারাপ হয়ে যেতে পারে, তাই কথা ঘোরানোর জন্য বলল, আরে বাদ দে তো এখন এসব কথা। তা নদী, দেখি তোমার হাতে মেহেদি কেমন হলো দেখি। তোকে কিন্তু আমি খুব ভালো করে চিনি নয়ন। যার চেনা দরকার সে চেনে না, তুই এত চিনি কি করবি? আমি ভাইয়ের সাথে কথা বলি, আমার মনে হয় না ভাই তোর আর ঝিনুকের বিয়েতে আপত্তি করবে। নয়ন শব্দ করে হেসে উঠল, যেন সমুদ্র কোনো কৌতুক শোনালো তাকে। হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, কে করবে বিয়ে? আর কেনই বা বিয়ের কথা বলবে? সমুদ্রের হৃদয়ের মাঝে সূক্ষ্ম ভাস সৃষ্টি হলো। কপাল কুচকে বলল, ভালোবাসিস তো বিয়ে করবি না? ভালোবাসি, কিন্তু বিয়ে করবো না। নয়নের কথা শুনে সমুদ্র আর নদী ছোটখাটো একটা ধাক্কা খেলো। নদী বিস্ময় ভরা কণ্ঠে প্রশ্ন করলো, ভালোবাসো তাহলে বিয়ে করবে না কেন? পাগল হয়ে গেলে নাকি? না, পাগল হয়নি। জীবনে একটা অনেক বড় ভুল করেছি, ঝিনুককে ভালোবেসে। ওকে বিয়ে করে দ্বিতীয়বার আর সেই ভুলটা করতে চাই না আমি নদী। ঝিনুক তোমাকে ঠিক যতটা ঘৃণা করে, আমাকেও ঠিক ততটাই ঘৃণা করে। তোমাকে ঘৃণা করার কারণটা যদিও বা আমি জানি, কিন্তু আমাকে ঘৃণা করার কারণটা আমার কাছে আজও অজানা। আমি চাই না এতটা ঘৃণা নিয়ে ওর সাথে সারাটা জীবন কাটাতে। সুখী হতে পারবো না আমরা। সমুদ্র প্রশ্নার্থ গলায় জিজ্ঞেস করলো, ও তোকে ঘৃণা করে সেটা তোকে কে বললো? তোরা তো দুজন সব সময় হাসি ঠাট্টা করিস, এই মজাগুলোকে সিরিয়াসলি নিস না। তোর কি মনে হয় আমি এতদিনে এইসব মজাগুলোকে সিরিয়াসলি নিয়েছি? না, যদিও এগুলো সিরিয়াসলি নিতাম তাহলে হয়তো ওকে ভালোই বাসতাম না। এই যে কয়েকদিন আগে ঘটে যাওয়া ঘটনাটা আমি সিরিয়াসলি নিয়েছি। ওর চোখে যদি আমার এতটুকু গুরুত্ব থাকতো তাহলে অন্তত আমার চরিত্রের ওপর আঙ্গুল তুলতো না, তাই না? সমুদ্র তোকে ভালোবাসে, তোকে বিয়ে করতে চায়। ওর সবটুকু পাগলামো শুধুমাত্র তোর জন্য। তাতে আমার কোনো জায়গা নেই, ওর জীবনে আমার কোনো অস্তিত্ব নেই। সমুদ্র থেমে গেল। নয়ন হয়তো কথাগুলো ভুল বলেনি। সত্যি হয়তো ঝিনুকের চোখে নয়নের কোনো মূল্যই নেই। ভালোবাসা অনেক দূরের কথা, অবশ্য ভালোবাসবে কি করে? যবে থেকে ভালোবাসা বুঝতে শিখেছে তবে থেকে তো সমুদ্রের পিছনে ঘুরতেই চলে গেছে, অন্য কারো দিকে তো তাকানোর সুযোগ পায়নি। সমুদ্র হার মানল না। নদী নয়নকে বোঝানোর ভঙ্গিতে বলল, দেখো নয়ন ভাইয়া, তখন ঝিনু কাপুর মাথা গরম ছিল, আর এই পুরো ব্যাপারটা হয়েছে আমার উপরে রাগ থেকে। তোমার উপরে রাগ ছিল না ঝিনু কাপুর। কাকে কি বোঝাতে চাইছো নদী? সব বিষয়ে অজুহাত খাটে না। বাদ দাও আমাদের কথা। ওর যখন আমার প্রতি এতই ঘৃণা, আমি কখনই ওকে আমার ভালোবাসার কথা বলবো না। করতে হবে না ওকে আমার বিয়ে। ও যেমন ছেলে পছন্দ করে তেমন কারোর সাথে যেন বিয়ে হয়, সেই দোয়াই করি আমি। নয়ন উঠে চলে গেল। নদী সমুদ্রকে উদ্দেশ্য করে করুণ গলায় বলল,
ও সমুদ্র ভাই, কোনো মতেই কি ওদের দুজনের বিয়েটা দেওয়া যায় না? সমুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই ব্যাপারে হয়তো আমাদের কিছুই করার নেই নদী। ঝিনুককে আমরা কেউই রাজি করাতে পারবো না। আমার কিংবা তোর এই বিষয়ে ঝিনুককে কিছু বলার কোনো অধিকার নেই। নয়ন ভাইয়া যে কষ্ট পাচ্ছে। বাদ দে, সারা জীবন কষ্ট পাওয়ার থেকে এই কিছু সময় কষ্ট পাওয়া অধিক শ্রেয়। বিয়ের পর সারাটা জীবন ওদের দুজনকে একসাথে কাটাতে হবে। যদি নয়নের মনে হয় যে ওরা একে অপরের সাথে ভালো থাকবে না, তাহলে ওর সিদ্ধান্তটাকে সম্মান কর। সমুদ্র কথাগুলো বলেও নদীর মন মানল না। নয়নের মতন এমন হাসি খুশি একটা মানুষও কারো কথা ভেবে উদাস হয়ে যায়, কারো কথা ভেবে তার ঠাট্টাগুলো বন্ধ হয়ে যায়। নদী যেন উপলব্ধি করতে পারে সবকিছুকে হয় উড়িয়ে দেওয়ার নয়ন কতটা গভীরভাবে ঝিনুককে ভালোবেসেছে। সবকিছুতেই তার অবহেলা থাকলেও একটা বিষয় বোধহয় ভীষণ যত্নশীল ছিল নয়ন। নয়নের এই যত্ন করা ভালোবাসা কি এত সহজে হারিয়ে যেতে দেবে নদী? নিজের গায়ে হলুদের অনুষ্ঠানে কাঁচা হলুদ রঙের জামদানি শাড়ি পরেছে নদী, সাথে আর্টিফিশিয়াল ফুলের গয়না। মুখে কোনো ধরনের কোনো মেকআপ আজ করেনি, একদমই সাদামাটা লাগছে তাকে দেখতে। লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে রেখেছে, সবাই এমনভাবে হলুদ মাখিয়ে ভূত করে ছেড়েছে যে চুলগুলো অব্দি বাদ দেয়নি। শুধু নদীকে একা না, সমুদ্রকেও একই অবস্থা। এমন অবস্থা করে ছেড়েছে যে চেহারাটা অব্দি ঠিকঠাক বোঝা যাচ্ছে না। গায়ে হলুদের অনুষ্ঠানে বেশ অনেকজনকেই নিমন্ত্রণ করা হয়েছে, বাদ পড়েনি সাইমারাও। নদী আর সমুদ্রকে ভূত বানানোর কাজটা মূলত করেছে নয়ন, উর্মি আর মিষ্টি মিলে। বেশিক্ষণ হলে অনুষ্ঠান শুরু হয়নি। প্রথমে তারা তিনজনেই হলুদ মাখিয়ে অবস্থা খারাপ করে ফেলেছে। এরপর একা একা বাকিরা এলো হলুদ লাগাতে। এক কোনায় দাঁড়িয়ে আছেন জেসমিন। মুখে তার হাসি নেই, তবে রাগী ভাবটাও তিনি ফুটিয়ে রাখতে পারেননি ইচ্ছে থাকা সত্ত্বেও। কেননা অনেক মানুষকে নিমন্ত্রণ করা হয়েছে। বাড়ির ভেতরে কি ঘটছে সেসব যদি বাহিরে কেউ জানতে পারে, তাহলে শামসুদ্দিন আজ তাকে আস্ত রাখবেন না। এ বাড়িতে টেকা তার এবারে তাহলে সত্যি মুশকিল হয়ে পড়বে। তার তো গায়ে হলুদের অনুষ্ঠানে থাকারই কোনো ইচ্ছে ছিল না। শামসুদ্দিন বলাতে আসতে বাধ্য হয়েছেন। সবার হলুদ মাখানো শেষ হয়ে গেল, এখনও জেসমিন আসেনি। সমুদ্র জানতো যে জেসমিন ওদের হলুদ মাখাবে না, সেজন্য জোরও করেনি। একবার বলেওনি। সব কিছু তো আর জোর করে করানো সম্ভব না একটা মানুষকে দিয়ে। নদী একবার জেসমিনকে খেয়াল করলো, একটা টিস্যু নিয়ে কোনো মতে নিজের চোখ দুটো পরিষ্কার করে স্টেজ থেকে নেমে দাঁড়ালো। নদীকে স্টেজ থেকে নামতে দেখে সমুদ্র প্রশ্নার্থ গলায় জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? নদী তাড়াহুড়ো কণ্ঠে বলল, আসছি। নদী কথাটা বলে সরাসরি জেসমিনের দিকে গেল। জেসমিনের কাছাকাছি যেতেই সমুদ্র লাফ দিয়ে স্টেজ থেকে উঠে দাঁড়ালো। বোধহয় সে দৌড় লাগানোর জন্য উদ্যত হয়েছিল নদীতে বাঁচাতে হবে বলে। কেননা নদী জেসমিনের কাছে এগিয়ে গেছে আর জেসমিন কোনো প্রতিক্রিয়া দেখাবে না, এটা হয়তো অসম্ভব। শুধু সমুদ্র একা না, বাকি সবাই একইভাবে বিস্ফোরিত দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে আছে। তবে তাদের কারোরই আর এগিয়ে যেতে হলো না, কেননা তার আগেই নদী কাউকে কিছু তো দূর জেসমিনকে অবধি কিছু না বলে তার হাতটা ধরে এক প্রকার টেনে স্টেজের কাছে নিয়ে এলো। বাড়ি ভর্তি মানুষজন, তাই চেয়েও জেসমিন কিছু বলতে বা করতে পারল না। তবে বোধহয় তিনি মনে মনে চাইছিলেন ছাদ থেকে নদীকে নিচে ফেলে দিতে। তবে কি আর করার, মাঝে মাঝে তো নাটক করতে হয় নিজের ভালোর জন্য। আজও না হয় তিনি তেমনটাই করলেন। জেসমিনকে নিয়ে স্টেজের কাছাকাছি এসে নদী বলল, বড় আম্মু সবাইকে তো আমাদের হলুদ মাখালো, তুমি তো মাখালে না। নাও, এখন আমাদের হলুদ মাখাও। জেসমিন অনেক আগে থেকে ঠিক করে রেখেছেন যে তিনি কোনো মতেই অন্তত নদীর গায়ে হলুদ ছোঁয়াবেন না। যদি সমুদ্র দু একবার জোরাজোরি করতে তবে সমুদ্রকে হলুদ ছোঁয়াতেন, তবে নদীকে তিনি কোনো মতেই হলুদ ছোঁয়াবেন না। তবে নদী যেভাবে আবদার করে বসবে সেটা তিনি ভাবতে পারেননি। জনসম্মুখে তো ধমক দিয়ে কিছু বলতে পারছে না। গ্রামের চেয়ারম্যানের বউ বলে কথা, একটা মান সম্মানের ব্যাপার আছে। বাড়ির ভেতরে তিনি যতই দজ্জাল শাশুড়ি হন না কেন, গ্রাম শুধু সকলকে তো আর এই ব্যাপারটা জানানোর কোনো প্রয়োজন নেই। জোর করে মুখে একটা হাসি ফুটিয়ে তুলে বললেন, আমি লাগাইনি তো কি হয়েছে, বাকি সবাই তো লাগিয়েছে। আমি না লাগালেও সমস্যা নেই, আমি কাজ করছি। জেসমিনের মুখ থেকে এমন মিষ্টি কথা বোধে কেউ আশা করেনি। ফলস্বরূপ বিষয়ে সবার মুখ হা হয়ে গেল। সবার থেকে এক ধাপ এগিয়ে নয়ন নিজের মুখটা বন্ধ না রাখতে পেরে বলে ফেলল, চাচি আমার মুখের ভেতরে কি মিষ্টি রাখ আছে নাকি যে মিষ্টি মিষ্টি কথা বেরোচ্ছে? নয়নের কথাতেও জেসমিন রাগ করতে পারল না, আবারও জোরপূর্বক একটা হাসি এনে বলল, এমন ভাব করছো যেন আমি মিষ্টি করে কথা বলিই না।
নয়ন আরও এক ধাপ অবাক হলো, একটু এগিয়ে গিয়ে জেসমিনকে মাথা থেকে পা পর্যন্ত নিখুঁত চোখে পর্যবেক্ষণ করার পর সন্দেহী গলায় বলল, আপনি আসল পিস তো, নাকি আবার বাংলা সিরিয়ালের মতো চাচি আমার যমজ বোন বেরিয়ে এলেন? না হলে চাচি আমার মুখ থেকে তো এত ভালো কথা বের হওয়া সম্ভব না। জেসমিন যতই চেষ্টা করছে নিজের রাগটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য, পরিবেশ যেন ততই তার বিরুদ্ধে চলে যাচ্ছে। বিশেষ করে নয়ন হয়তো চাইছে এত মানুষজনের সামনে জেসমিন যেন নিজের আসল রূপটা প্রকাশ করে ফেলেন। তবে জেসমিন তো এত বোকা না, তিনি এই বোকামিটা কোনো মতেই করতে পারেন না। তবে আপাতত পরিস্থিতিরা কাটিয়ে যেতে হবে। নদীকে উদ্দেশ্য করে বলেন, তোমরা আনন্দ করো, আমি বরং নিচে গিয়ে দেখি রান্নাবান্না কত দূরে গেলো, রাতে খাওয়ার সময় হয়ে গেছে। কথাটা বলে জেসমিন চলে যেতে নিলে নদী ওনার হাত ধরে আটকালেন। এবারে আর জেসমিনকে কিছু বলল না, হলুদের বাটিটা হাতে নিয়ে জেসমিনের হাতটা ধরে সেখানে হলুদ লাগিয়ে নিজেই নিজের গালে ছোঁয়ালো। জেসমিন বোধহয় নদীকে আটকানোর একটু চেষ্টাও করলেন, তবে ঠিক সফল হতে পারলেন না। নদী হাস্যজ্জ্বল কণ্ঠে বলল, এই তো হয়ে গেছে, নাও আমাকে তো মাখানো শেষ, এবার নিজের ছেলেকে মাখাও। সমুদ্র ভাইয়াকে মাখাতে নিশ্চয়ই তোমার কোনো অসুবিধা হবে না। এটা কি করলে? আমি বলেছিলাম তো আমার ভালো লাগছে না, তোমরা আনন্দ করো। এবারে বোধহয় জেসমিনের কণ্ঠে হালকা রাগ প্রকাশ পেল, তবে নদী সেসবেও পাত্তা দিল না। আরে রাখো তো, তোমার ভালো লাগছে না? আরে রাখো তো, তোমার ভালো লাগছে না? আজকের দিনে ভালো না লাগলে চলবে নাকি? তুমি হলে আমার হবু শাশুড়ি, তোমার হাত থেকে হলুদ ছোঁয়াবো না, এটা হতে পারে? তাহলে তো আমার হলুদ সন্ধ্যাটাই পূরণ হবে না। জেসমিন দাঁতে দাঁত চেপে নিজের রাগ সংবরণ করলেন। নদী এবার সমুদ্রকে ডাকলো। এদিকে সমুদ্র তখনও থ মেরে দাঁড়িয়ে আছে। নদীর কণ্ঠে তার ধ্যান ভাঙলো, যন্ত্রণায় চুপচাপ এগিয়ে এলো। নদী জেসমিনকে উদ্দেশ্য করে বলল, বরং মোনাও হলুদ মাখাও সমুদ্র ভাইকে। ছেলেকে হলুদ মাখাতে জেসমিনের আপত্তি নেই, আর এখন যেহেতু নদীর গায়ে মাখিয়ে দিয়েছেন, তাহলে সমুদ্রকে মাখাতে তার কোনো সমস্যা নেই। হালকা একটু হলুদ নিয়ে ছেলের গালে ছোঁয়ালেন, তারপর হনহন পায়ে নিচে চলে গেলেন। নদীও এবারে আর ওনাকে আটকালেন না, ওর কাজ তো হয়ে গেছে। নাচ গান আর হই হুল্লোড় শেষ করে নিচে নামতে নামতে রাত 10টা পার হয়ে গেল। সমুদ্র নিচে এসে বাথরুমে ঢুকে গোসল করে বেরিয়ে দেখলো খাটের উপরে নদী বসে পা দোলাচ্ছে। এখনও তার পরনে সেই হলুদ মাখানো শাড়ি, চোখে মুখে এখনও হলুদ লেগে আছে। সমুদ্রের হালকা রাগ হলো নদীর উপরে। সে কখন বলেছিল যে গোসল করে জামা কাপড় বদলে নিতে, না হলে ঠান্ডা লেগে যেতে পারে, অ্যালার্জিও হতে পারে। আর এই মেয়ে এখনো কিনা কিছু করেনি। হালকা রাগী গলায় বলল, তুই এখনো গোসল করিসনি কেন? হঠাৎ করে সমুদ্রের কণ্ঠে নদী চমকে উঠল। পিছন ফিরে তাকিয়ে সমুদ্রকে দেখতে পেয়ে উঠে দাঁড়িয়ে হালকা হেসে বলল, তোমার অপেক্ষায় ছিলাম তাই। আমার অপেক্ষায় ছিলি মানে? তোকে আমি কখন বলেছি যে ভেজা শাড়িটা ছেড়ে শুকনো জামা কাপড় পরে নে, এরপর ঠান্ডা লাগলে না বিয়ের দিনের আনন্দ আর করতে পারবি না। আমার কাজ হয়ে গেলে আমি গিয়ে গোসল করে নিব, তোমার জন্যই তো দেরি হয়ে গেল। সমুদ্র কপাল কুঁচকে বলল। আমি কি করেছি? নদী মিটি মিটি হেসে সমুদ্রের দিকে এগিয়ে গেল। নদীর মতিগতি সমুদ্র ঠিক ধরতে পারছে না, তীক্ষ্ণ চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করছে। নদী একদম সমুদ্রের কাছাকাছি এসে দুহাতে সমুদ্রের গলা জড়িয়ে ধরল। সদ্য গোসল করে পরিষ্কার কাপড় পরে বেরোনো সমুদ্রের জামা কাপড়ে নদী আবারও হলুদ মাখিয়ে দিল। সমুদ্রকে কিছু বলার সুযোগ দিল না, তার আগে নিজের হলুদে ভরা গালটা সমুদ্রের গালে আলতো করে ছোঁয়ালো। সমুদ্রের গালে থাকা দাড়ির হালকা খোঁচায় নদী নড়ে চড়ে উঠল নিজেই। সমুদ্র যেন ঠিক বুঝতে পারল না এখনো নদীর উদ্দেশ্যটা কি। আবার আমায় হলুদ মাখিয়ে দিলি? তো তুমি আমায় আগে কেন হলুদ মাখাওনি? এখন গায়ে হলুদ আমাদের। আমরা দুজন যদি দুজনকে হলুদ না লাগাই তাহলে কি করে হবে? তাই বলে আমাকে আবার গোসল করাবি তুই? আমার জন্য এতটুকু করতে পারবে না? সমুদ্র একটা দীর্ঘশ্বাস ফেল। এখন যদি নদীকে কিছু বলে তাহলে ছোট মোটাই আঘাত পেয়ে আবার কেঁদে ফেলতে পারে, তাই আর কিছু বলো না। নিজের কাজ শেষ করে নদী সমুদ্রের গলা ছেড়ে দিয়ে বলো, আচ্ছা ঠিক আছে, এখন তবে আমি আসি কেমন?
কথাটা বলে নদী চলে যেতে নিলে সমুদ্র পেছন থেকে ওর হাত টেনে ধরলো, হ্যাচকা টানে একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে দাঁড় করালো। আজ আবারও সমুদ্রের হাত পড়লো নদীর উন্মুক্ত পেটে, বরাবরের নেই আবার চুপসে গেল নদী। নদী একটা বিষয় খেয়াল করেছে, যখন সমুদ্রকে নিজের সাথে মিশিয়ে নেয় তখনই কেন যেন নদী চুপসে যায়। সমুদ্রের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য মনটা আঁকুপাকু করে, আর ঠিক তখনই সমুদ্র কোনো মতেই ওকে ছাড়ে না, বরং নদীকে আরো শক্ত করে জোর করে নিজের সাথে ধরে রাখে। কিন্তু নদী যখনই সমুদ্রকে বিরক্ত করার জন্য ওর কাছাকাছি যায় তখন এমনটা হয় না। অবশ্য সমুদ্রকে যতটা কাছে টানে নদী ততটা কাছে যায় না, সেজন্য হয়তো এমন হয়। নদীর চোখে মুখে তখনও আতঙ্ক, আর সমুদ্র ঠোঁটে তখন ক্রূর হাসি। সমুদ্র নিজের হাতে থাকা তোয়ালেটা দিয়ে নদীর মুখটা মুছে দিল। সাদা তোয়ালেটা একদম হলুদ হয়ে উঠল। চোখ বাঁকিয়ে হেসে বলল, শুধু নিজের কাজ করে দৌড় দিলে তো চলবে না। তুই যখন তোর কাজটা করার জন্য আমাকে আবার গোসল করাবি, তাহলে আমি কি তোকে শুধু শুধু ছেড়ে দেবো নাকি? আমারও আমার কাজ করে তবে তোকে ছাড়বো। নদী কম্পিত কণ্ঠে বলল, তুমি আবার কি কাজ করবে? এই যে তীর করে তোর ঠোঁট দুটো কাঁপছে, আমার মোটেও ভালো লাগছে না। তোর ঠোঁটের কম্পন থামাতে হবে, তাই ওগুলোকে নিজের দখলে নিয়ে তোর ঠোঁট দুটোকে স্থির বানাতে চাইছি। নদী হালকা চেঁচিয়ে উঠে বলল, একদম না, আর আমার ঠোঁট কাঁপছে না, দেখো এমনিতেই স্থির লাগছে। তাই কাঁপছে না? নদী দুদিকে মাথা নাড়িয়ে নাবোধক উত্তর জানাতেই সমুদ্র আবারও ঠোঁট বাঁকিয়ে হেসে নদীকে আরেকটু নিজের সাথে মিশিয়ে নিল। সমুদ্র তপ্ত নিঃশ্বাস নদীর মুখের উপরে আশ্রে পড়ছে। নদীর কোমরে এতক্ষণে সমুদ্রের স্থির হয়ে থাকা হাতটা এবার সর্বত্র নিজের অবাধ বিচরণ চালালো। এই তো আবারও কাঁপছে। নদী অসহায় গলায় বলল, এমন করলে তো কাঁপবেই। আমাকে ছেড়ে দাও, আমি ঘরে যাব। সমুদ্র শব্দ করে হেসে উঠে বলল, আমার কাছে আসার সময় সেটা মনে ছিল না। এখন কিন্তু তুই আমার বিয়ে করাবো নদী। তোকে একটু কাছে থেকে ছুঁয়ে দেখার আমার সম্পূর্ণ অধিকার আছে। আমার যেমন ভাবে খুশি তোকে ছুঁতে পারি, যতটা ইচ্ছে তোর কাছাকাছি যেতে পারি। তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? ওই যে বললাম, তোর কম্পিত ঠোঁটকে আমি স্থির বানাতে চাই। আর কিছু বলার মতন ক্ষমতা নদীর হলো না। সমুদ্রকে নিজের দিকে ঝুঁকতে দেখে খিচে চোখ দুটো বন্ধ করে নিল। শ্বাস প্রশ্বাসের গতি তার দ্বিগুণ বেড়েছে। হৃৎপিণ্ডটা লাফাতে লাফাতে মনে হচ্ছে যে কোন সময় বেরিয়ে আসবে ভেতর থেকে। অস্থিরতায় ঠোঁটের কম্পন বেড়েছে আরও 4 গুণ। সমুদ্র যখন ভীষণ ভীষণ কাছাকাছি পৌঁছে গেছে নদীর ঠোঁটের, ঠিক তখনই আবারও দ্বিতীয়বারের মতন সমুদ্রের কাজে বাধা হয়ে দাঁড়ালো নয়ন। বারবার যেন হুড়মুড়িয়ে কোনো আগামবাট্টা না দিয়ে ঘরে ঢুকে আসে, আজও ঠিক তেমনই আগামবাট্টা না দিয়ে ঘরে ঢুকে এসেছে। দরজা খোলার শব্দ পেতে সমুদ্র এক প্রকার নদীকে ধাক্কা মেরে নদীর থেকে দূরে সরিয়ে দাঁড়ালো। ঠিক কী করবে বুঝতে না পেরে এক হাত দেওয়ালের সাথে ঠেকিয়ে হাতে থাকা তোয়ালে দিয়ে মাথা মুছতে লাগলো। এদিকে ব্যাপারটা যে নয়নের চোখ এড়িয়ে গেছে তেমনটাও না। নয়নের ঘরে ঢুকে ওদেরকে দেখার আর সমুদ্র নদীকে নিজে থেকে দূরে সরানোর ব্যাপারের মধ্যে বোধহয় সর্বোচ্চ 1 সেকেন্ডেরই ব্যবধান ছিল, যার ফলে নয়ন নিজে আবার ঘরে ঢুকতে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। এদিকে সমুদ্র নয়ন দুজনে দুদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, আর মধ্যে বেকায়দে পড়েছে বেচারা নদী। কেন যেন আজ নয়নও কিছু বলতে পারছে না, তবে হবে তো চুপ করে থাকাও যায় না। কিছুক্ষণ চুপ থেকে একটা লম্বা শ্বাস ছেড়ে পিছনে ঘুরে সমুদ্রকে উদ্দেশ্য করে ঝাঁঝালো গলায় বলল, ঘরে বউ নিয়ে প্রেম প্রীতি করার আগে দরজা লাগানোর কথা হুঁশ থাকে না? হ্যাঁ, তোর না হয় বউ আছে, আর মানুষের যে বউ নাই সে কথা হুঁশ থাকে না। আমার মতন অবিবাহিত বউ ছাড়া ছেলেরা যে এসব দৃশ্য দেখলে উত্তেজিত হয়ে যায়, এসব তুই বুঝিস না শালা? সমুদ্র জানি নয়নের কাছে দমে গেলে চলবে না, তাহলে আরও সুযোগ পেয়ে যাবে। পেছনে ফিরে তাকিয়ে দ্বিগুণ রাগ নিয়ে বলল সমুদ্র, তুই জানিস না যে আমি বিবাহিত? আর বিবাহিত মানুষের ঘরে ঢোকার আগে যে নক করে ঢুকতে হয় সেই জ্ঞানটুকু তোর নেই। তুই যদি নিজে উত্তেজিত হতে চাস আমি কি করব? ওই তো, দিন শেষে সব দোষ এই নয়নের। নদী, তোমাকেও বলি, ওর না হয় আক্কেল নেই। তুমি তো বুঝতে পারছো যে তুমি যেহেতু ঘরে আছো কিছু একটা হবে। তোমার তো দরজাটা লাগানো উচিত ছিল, তাই না? নদী রাগী গলায় নয়নকে উদ্দেশ্য করে বলল, দরজাটা চাপানো দেখে তোমার কি বোঝা উচিত ছিল না যে ভেতরে কিছু হতে পারে? সমুদ্র ভাই যখন সিঙ্গেল ছিল তখন কি এভাবে দরজা বন্ধ করে রাখতো? নিজের কমন সেন্স নেই? আমায় বোঝাতে এসছো? নয়ন হতবিহ্বল হয়ে বলল,
দিন দুপুরে আকাম করছো তোমরা, আর দোষ হয়ে গেল আমার। আরে ভাই, তোদের এই অবস্থায় দেখে বেকায়দা পড়লাম আমি, উত্তেজিত হলাম আমি। বউয়ের কথা মনে পড়লো আমার। তারপর আবার আমি অবিবাহিত মনে করে নিজেই কষ্ট পেলাম। সব দিক থেকে বাস খেলাম আমি, আবার দোষও আমার। নদী গুরুতর ভঙ্গিতে বলল, প্রথমত এটা দিন দুপুর না, রাত। দ্বিতীয়ত আমরা কোনো আকাম কুকাম করছি না, বরং তুমি আমাদের স্বামী স্ত্রীর প্রাইভেট মোমেন্টে ইন্টারফেয়ার করে কাবাবে হাড্ডি হয়েছো। নয়ন ভেঙচি কেটে বলল, দরজা খোলা রেখে এসব লুতুপুতু কাজ করলে এমনই হবে। তাও ভালো আমি এসেছিলাম। যদি চাচি আম্মা আসতেন তাহলে তো উনি স্ট্রোক করতেন। কথাটা বলে নয়ন নদীর দিকে ঘুরে দাঁড়ালো। মুহূর্তের মাঝে আবার তার অভিব্যক্তি বদলে গেল। ঠোঁট টিপে হেসে বলল, এই নদী, জানো চাচি আম্মা তোমাদের এই অবস্থায় দেখলে কি করতো? নদীর চোখে মুখে উৎসাহ ভেসে উঠল। আগ্রহী গলায় বলল, কি? নয়ন ঠোঁট কামড়ে আগে নিজের হাসি সংবরণের চেষ্টা করলো, কিন্তু পুরোপুরি সফল হতে পারল না। ঠোঁটে হালকা একটা হাসি রেখা টেনে নয়ন বলে উঠল, উনি বলতেন আমার ছেলে এমন অবদ্ধ না যে একটা মেয়ের সাথে এসব করবে, সে যতই ওর বউ হোক না কেন। আমি আমার ছেলেকে এই শিক্ষা দেইনি। নিশ্চিত ওই নুজাহাতের বেয়াদব মেয়েটা আমার ছেলেকে একা পেয়ে ওর সুযোগ নিচ্ছিল। অনিচ্ছা সত্ত্বেও আজকে সকাল সকালই নদীর ঘুম ভাঙল। কতই বা বাজে, হয়তো সকাল 5:30 কি 6টা। নদীর ঘুম ভাঙার কারণটা হলো প্রচণ্ড গরম লাগছে। কেন যেন নড়তেও পারছে না। মনে হচ্ছে তার শরীরের উপর ভারী কোনো কিছু রাখা হয়েছে, যার কারণে সে নড়তে চড়তে পারছে না। বিরক্তিতে নাক মুখ কুঁচকে পিটপিট করে চোখ খুলে তাকালো। হাত বাড়িয়ে পাশে রাখা অন্যটা নিয়ে আগে কপালের ঘামটুকু মুছে নিল। ঘরে ফ্যান চলছে, তারপরে নদী কেন ঘামছে ব্যাপারটা ঠিক বুঝতে পারল না। তবে সব থেকে জরুরি বিষয়টা হলো এই ব্যাপারটা বোঝা, যেই শরীরটা এত ভার ভার লাগছে কেন। আচমকা নদী নিজের পেটের ওপরে কারো হাতের স্পর্শ অনুভব করতেই চমকে উঠল। চমকে যে উঠে বসবে সেই সুযোগটাও হলো না, কেননা হাতের অধিকারী মানুষটা একদম আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে রেখেছে নদীকে। খুব কষ্টে নদী ঘাড় ঘুরিয়ে তাকাতে ঘুমন্ত সমুদ্র চেহারাটা দেখতে পেল। সমুদ্রকে দেখতে পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তবে মাথায় একটা প্রশ্ন ঘুরছে। সমুদ্র ভাই এই ঘরে কি করছে? কখনই বা এলো? সারা রাত কি এখানে আমার সাথে ঘুমিয়েছিল? তাও আমি বুঝতেই পারলাম না। এদিকে নদী আর এভাবে একপাশ হয়ে কোনো মতেই থাকতে পারছে না। একটু মোচড়ামুচড়ি করতেই সমুদ্রের ঘুম ছুটে গেল। বিরক্তিকর কণ্ঠে বলল, নড়ছিস কেন? দেখছিস না আমি ঘুমোচ্ছি? তার আগে তুমি বলো, তুমি আমার ঘরে কেন এসছো? তোমার নিজের ঘর নেই নাকি? হ্যাঁ, নিজের ঘর আছে কিন্তু বউ নেই। এই ঘরটা আমার না, কিন্তু বউ আমার। এখানে এসেছি, তোর কোনো সমস্যা? ঘুম ঝরানো কণ্ঠে কথাগুলো সমুদ্র এক নাগারেই বলে আবার ঘুমের দেশে তলিয়ে গেল যেন। তবে নদী তো এখন আর ওকে ঘুমাতে দেবে না। ওর ঘুম ভাঙিয়ে নিজের শান্তিতে ঘুমোবে এটা নদী কোনো মতেই হতে দেবে না। কানের কাছে মুখ নিয়ে গিয়ে একটু চেঁচিয়েই বলে উঠল, বউ তোমার তো কি হয়েছে? তাই বলে মাঝরাতে বলা নেই কওয়া নেই এভাবে হুট করে এসে জড়িয়ে ধরে ঘুমাবে? তোমার জন্য তো আমার ঘুমটা নষ্ট হয়ে গেল। নদীর চেঁচামেচিতে সমুদ্রের ঘুম ভাঙতে এবার বাধ্য হলো। ঘুম ঘুম চোখ দুটো খুলেই নদীর দিকে তাকালো। নদী পুনরায় কিছু বলতে যাবে, তার আগেই সমুদ্রের হাতের বাঁধন আরেকটু শক্ত করে নদীকে একটু নিজের কাছে টেনে নিল। অমনি নদীর মুখ বন্ধ হয়ে গেল। সমুদ্রের মুখে ফুটে উঠল কিঞ্চিৎ দুষ্টুমি মাখা হাসি। সেই হাসি দেখে নদীর সবকিছু আরো গুলিয়ে গেল। এভাবে হাসার কি আছে? নিজের ঘরে যাও। সকাল সকাল কেউ দেখে ফেললে কিন্তু। নদীকে আর কিছু বলার সুযোগ সমুদ্র দিল না। ডান হাতের একটা আঙুল নদীর ঠোঁটের উপরে রাখতেই নদী থেমে গেল। সমুদ্রের মতিগতি কেন যেন নদীর ঠিক সুবিধা লাগছে না। ঠোঁটের উপর সমুদ্রের আঙুলের সামান্য স্পর্শে সারা শরীরে এক অদ্ভুত শিহরণ জাগলো। এই অনুভূতি নতুন নয়, এই শিহরণও নতুন নয়। সমুদ্র ছোঁয়ায় প্রতিবারই এই অদ্ভুত অনুভূতি হানা দেয়। নদীর মাঝে শিউরে উঠে তার সর্বাঙ্গ। এই যে অসময়ে আমার ঘুমটা ভাঙালি, এর জন্য তোর একটা শাস্তি বরাদ্দ আছে আমার থেকে। নদী হালকা তোতলানো গলায় বলল, কিসের শাস্তি?
সমুদ্র কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে রইল। ঘুমের মাঝে চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে তার, কিছুটা আবার কপালের ওপর কানের পাশে আলগোছে পড়ে আছে। ফ্যানের বাতাসের মাঝে মাঝে সেগুলো একটু নড়ে চড়ে উঠছে। নদীর চোখ দুটো হালকা ফুলে উঠেছে, নাকের কাছটা একটু তেলতেলে ভাব বোঝা যাচ্ছে। থুতনি একদম নিচের দিকে একটা ছোট্ট ব্রণ দেখতে পেল। ঠোঁটের শুষ্কতা। বেশ কিছুটা সময় নীরবে নদীকে পর্যবেক্ষণ শেষে ঠোঁটে আলতো হাসি ফুটিয়ে তুলে বলল, এই যে তুমি সকাল সকাল আমার ঘুম ভাঙিয়ে দিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে আমাকে মাতাল করে দিলে, তার শাস্তি। এই যে চোখ মেলে তাকিয়ে তোমার মুখশ্রীটা দেখে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারালাম, তার শাস্তি। এই প্রথম বোধহয় নদী সমুদ্রের মুখে তুমি ডাকটা শুনলো। হ্যাঁ, তাই হবে। এই প্রথম সমুদ্র নদীকে তুমি বলে সম্বোধন করলো। ডাকটা ভীষণ অন্যরকম লাগলো নদীর কাছে। এক অজানা ভালো লাগায় ছেয়ে গেল তার হৃদয়টা। আলতো করে নদীর কপালে ঠোঁট ছোঁয়ালো, তারপর ধীরে ধীরে নদীর ঠোঁটের দিকে এগিয়ে এলো। নদী বুঝলো সমুদ্রের পরবর্তী পদক্ষেপটা ঠিকই হতে পারে, তবে আটকালো না, একটু থামতে যেন চাইলো না সমুদ্রকে, বরং নীরবে যেন সম্মতি জানালো। মুহূর্তের মাঝে ঠোঁট দুটো একে অপরের মাঝে মিশে যায়। প্রথমে আলতো, তারপর ক্রমে গভীর হতে থাকে চুম্বনটি। নদী দু হাতে সমুদ্রের টি শার্ট খামচে ধরল। দুজনের নিঃশ্বাস মিলেমিশে এক হয়ে গেল। দীর্ঘ সময় পর নদী মুক্তি পেল সমুদ্রের কাছ থেকে। তবে চোখ খুলে সমুদ্রের দিকে তাকানোর সাহস পেল না। সমুদ্র মুচকি হেসে নদীর চুলগুলো ওর কানের পিঠে গুজে দিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, এমন সকাল যেন রোজ আসে। কথাটা বলে সমুদ্র বিছানা থেকে উঠে দাঁড়ালো। সমুদ্র উঠে দাঁড়িয়েছে বুঝতে পেরে নদী চোখ খুলে উঠে বসলো। কোথায় যাচ্ছ? সকাল হয়ে গেছে, আমার ঘরে যাচ্ছে। কেউ দেখে নিলে আমার কোনো সমস্যা নেই, সমস্যা তোরই হবে আবার। আমার কি সমস্যা হবে? কেন, তুই লজ্জা পাবি না? লজ্জা পাওয়ার কি আছে? তোমার সমস্যা না হলে আমারও সমস্যা হবে না, থাকো তুমি। সমুদ্র একটু ভেবা চাকার মাঝে পড়লো, মেকি হেসে বলল, আমি জানি তুই লজ্জা পাবি। আমি লজ্জা পাবো না? বলো নিজে লজ্জা পাবে, সেই জন্য চলে যাচ্ছ। রাতে চুপি চুপি এসে সকালে সবাই ঘুম থেকে জাগার আগে চলে যাও, চোর কোথাকার। বেশি কথা বললে একটু আগে যা করলাম আবার তাই করব। চুপচাপ থাক, আসছি। কথাটা বলে সমুদ্র দরজা খুলে বেরিয়ে যেতে নিলে দরজার সামনে অপ্রত্যাশিতভাবে উর্মিকে দাঁড়িয়ে থাকতে দেখলো। কোনো কিছু বুঝে উঠতে না পেরে উল্টো ঘুরে আবার ঘরের ভেতরে চলে এলো। দরজায় দাঁড়ানো উর্মি সমুদ্রকে দেখে থ হয়ে গেছে। বুঝতে পারছে না যে ভুল দেখলো কিনা। নিজের সন্দেহটা দূর করতে ঘরের ভেতর এলো। দেখলো এক কোণায় দেওয়ালের সাথে হাত থেকে সমুদ্র অন্য হাতে নিজের মাথা চুলকাচ্ছে। উর্মির দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। বিছানার দিকে তাকিয়ে দেখলো নদী চুপচাপ বসে আছে, মুখভঙ্গি তার ভীষণ স্বাভাবিক। উর্মি প্রশ্নার্থ গলায় জিজ্ঞেস করলো, সমুদ্র ভাইয়া এই ঘরে কি করছো? সমুদ্র ভাবলো নদী যদি উর্মির প্রশ্নের উত্তর দেয় তাহলে ব্যাপারটা গোলমাল হয়ে যেতে পারে। সমুদ্রকে মিথ্যে বলে সবটা সামাল দিতে হবে। তাড়াহুড়ো করে নদী উর্মির প্রশ্নের উত্তর দেওয়ার আগে নিজে বলল, দেখা করতে এসেছিলাম নদীর সাথে। উর্মির হৃদয়ের মাঝে গাঢ় ভাঁজ সৃষ্টি হলো। তীক্ষ্ণ চোখে একবার সমুদ্রকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো, সন্দেহী কণ্ঠে বলল, সত্যি দেখা করতে এসেছিলে? সমুদ্র কণ্ঠে জোর আনার চেষ্টা করে বলল, তো আর কি কারণে আসবো? আরে কথা বলতে এসেছিলাম ওর সাথে। মোটেও না, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে তুমি এই মাত্র ঘুম থেকে উঠেছো। তুমি সারা রাত নদীর সাথে ছিলে? শেষের দিকে উর্মির কণ্ঠে বিস্ময় প্রকাশ পেল। কথাটা বলে নিজেই দুহাতে নিজের মুখ চেপে ধরল। মনে হচ্ছে খুব বড় অন্যায় কিছু বলে ফেলেছে সে। এবার উর্মির দৃষ্টি পড়ল নদীর উপরে। নদীকে বলল, এই নদী, সত্যি করে বলতো, সমুদ্র ভাইয়া সারা রাত এই ঘরে ছিল? নদী কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না, সেজন্য প্রশ্নাত্মক দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করলো কি বলবে। সমুদ্র মাথা নাড়িয়ে সমুদ্র যে এখানে থেকেছে সেই কথা জানাতে নিষেধ করলো। সেই ইশারা উর্মির চোখ এড়ালো না, এবারে যেন নিশ্চিত হয়ে গেল। নদীকে ইশারায় কি বলতে নিষেধ করছো? আমি বুঝে গেছি, তুমি এখানে ছিলে, তাই না? তোমরা দুজনে একসাথে থাকো আর আমরা কেউ জানি না? বড় মামা তো তোমায় নিষেধ করেছিল। সমুদ্র চোখ মুখে একটু রাগী ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করলো, যেন উর্মি ভয় পায়। মৃদু রাগান্বিত কণ্ঠে হালকা ধমক দিয়ে বলল,
কে বলেছে আমি এখানে ছিলাম? বললাম না, নদীর সাথে কথা বলতে এসেছিলাম। উর্মিও পাল্টা রাগী গলায় বলল, তো বিছানায় পাশাপাশি দুটো বালিশ কেন রাখা? দেখেই বোঝা যাচ্ছে তোমরা দুজন ঘুমিয়েছো। একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না সমুদ্র ভাইয়া। দাঁড়াও, এক্ষুনি গিয়ে নয়ন ভাইয়াকে বলছি। নয়ন ভাইয়া এলেই না তোমার থেকে সত্যিটা বের করে ছাড়বে। নয়নের গানে অন্তত কোনো মতেই এই কথাটা যাওয়া যাবে না, তাহলে তো সমুদ্রের মান সম্মান সব শেষ করে ছাড়বে। একদম মাইক নিয়ে সবাইকে জানিয়ে দিবে সে। উর্মি চলে যেতে নিলে সমুদ্র তাড়াহুড়ো করে সেদিকে গিয়ে উর্মির হাত ধরে অনুরোধ করে বলল, হেই উর্মি, না প্লিজ, কাউকে বলবি না তুই। তাহলে সত্যি করে বলো, তুমি এখানে ছিলে কি ছিলে না? সমুদ্র বুঝল এবারে আর না বলে কোনো উপায় নেই। এক হাতে মাথা চুলকে দৃষ্টি অবনত রেখে বলল, হ্যাঁ ছিলাম। তার মানে তোমাদের বাসর ঘর? মাঝপথে উর্মি থেমে গেল। সমুদ্র পুনরায় অনুরোধের কণ্ঠে বলল, দেখ প্লিজ, নয়নকে এই কথাটা বলবি না। তুই জানিস ও কেমন, জ্বালিয়ে মারবে আমায়। প্রমিস কর, বলবি না। আমি অত্যন্ত দুঃখিত সমুদ্র ভাইয়া, তোমার এই অনুরোধটা রাখা আমার পক্ষে কোনো মতেই সম্ভব না। বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেল আমাদের সবার আড়ালে, আর সেটা নয়ন ভাইয়াকে না জানালে হবে নাকি? কথাটা বলে উর্মি ভৌ দৌড় দিয়ে সেখান থেকে চলে গেল। সমুদ্র যে ওকে আটকাবে সেই সুযোগটাও দিল না। নদী অসহায় কণ্ঠে সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, এবার তুমি কি করবে সমুদ্র ভাই? নয়ন ভাইয়া তোমায় ছাড়বে না। সমুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, গেল, যেটুকু মান সম্মান বেঁচে ছিল তাও গেল। সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ের সাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ের সাজে, মলিন তোমার চাঁদ মুখানি মরু কেন লাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ের সাজে। সাউন্ডবক্সে গানটা বেজেই যাচ্ছে, বারে বারে এই একটা গানই বেজছে। কেন সেটা নদী বুঝতে পারল না। গানটা বদলে দেওয়ার মতন সময় কি কেউ পাচ্ছে না? সবাই কি তাহলে এতই ব্যস্ত? তাই হবে হয়তো। একটা বিয়ের আয়োজন করা তো মুখের কথা না, সবার কত দায়িত্ব থাকে। দেখা যায় একদিক সামলাতে গেলে আরেক দিক গন্ডগোল বেঁধে যায়। সকাল থেকে সবাই ছোটাছুটি করছে, তবে সমুদ্রে দেখা আর নদী পায়নি। সেই যে সকালে ঘর থেকে বেরিয়েছিল, তারপর আর দেখা হয়নি দুজনের। সকালের খাবারটাও নদী নিজের ঘরে খেয়েছে। সমুদ্র একবারও একটু দেখা করতে আসেনি। নদী মনে মনে ভাবল নিশ্চয়ই নয়ন অত্যাধিক জ্বালাচ্ছে। এর মধ্যে যদি আবার সমুদ্র ওর সাথে দেখা করতে আসে তাহলে আরো বেশি জ্বালাবে। মনে মনে নদী ভীষণ বিরক্ত হলো নয়নের ওপরে, সেই সাথে প্রচন্ড রাগ হলো। ঠিক হলো একবার শুধু নয়নের সাথে দেখা পাক, তারপর সমুদ্রকে এত জ্বালানোর ফল নদী ওকে টের পাওয়াবে। নদীর এসব ভাবনার মাঝে পার্লারের মেয়েটা বলল সাজানো শেষ, একবার যেন আয়নায় দেখে নেয়। কোনো সমস্যা হলে তিনি সেগুলো ঠিকঠাক করে দিয়ে চলে যাবেন। মেয়েটার কথা মতো নদী আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আজ নদীর একটা নতুন পরিচয় তৈরি হবে সবার সামনে। সমুদ্র শাহনেওয়াজের বউ সে, কোনো ভুল ত্রুটি থাকা যাবে না। সবকিছুর মতন তার সাজগোজও একদম নিখুঁত হতে হবে। পরনে তার সোনালী রঙের ভারী কাজ করা বেনারসি, যার প্রতিটা ভাঁজে এক সুনিপুণ কারুকার্য ফুটে উঠেছে। শাড়ির পাড় জুড়ে ফুটে আছে সূক্ষ্ম কারুকার্য খচিত বিভিন্ন নকশা। ফুল স্লিভ ব্লাউজ পরেছে আঁচল, হাতের উপর ছেড়ে দেওয়া অলংকার হিসেবে বেছে নিয়েছে গাঢ় সবুজ পাথরের কুন্দন সেট। গলায় ভারী চোকার, তার নিচে লম্বা হাড়, মাঝারি সাইজের ঝুমকো। কপালে পড়ে থাকা সবুজ পাথরের টিকলিটা যেন নদীর কপালের সৌন্দর্য বাড়াতে লেগে পড়েছে। লম্বা চুলগুলো মেছি পান করে তাতে লাল গোলাপ গুজে দেওয়া হয়েছে। সামনে কিছু ছোট চুল কার্ল করে ছেড়ে দেওয়া হয়েছে। মাথার ওড়নাটাই খুব বেশি জাঁকজমকপূর্ণ কারুকাজ নেই। সোনালি ওড়নাটার শুধু চারপাশের বর্ডারে হালকা কাজ করা। মেকআপের পরেও গায়ের শ্যামলা রংটা একদমই চাপা পড়েনি। নদীর চোখে শ্যাডো হিসেবে হালকা স্মোকি টাচের সাথে একটু গ্লিটার ব্যবহার করা হয়েছে, যার পরিমাণ ভীষণ অল্প। সেই সাথে ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক, মুখে যে ছোট্ট একটা ব্রণ ছিল সেটা এখনো হালকা একটু বোঝা যাচ্ছে। সব মিলিয়ে ভীষণ রাজকীয় একটা লুক তৈরি হয়েছে নদীর। নদী নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করার মাঝেই সেখানে হাজির হলো উর্মি। ঘরে সে ব্যস্ত কণ্ঠে বলল, সাজানো হয়েছে?
পার্লারের মেয়েটা হালকা হেসে সাই জানাতে উর্মি নদীকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ল। নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করাতে উর্মি চোখে মুখে একটা মুগ্ধতা দেখতে পেল নদী। উর্মি অভিভূতর ন্যায় বলল, কি দারুণ লাগছে তোকে দেখতে নদী, মাশাল্লাহ। সমুদ্র ভাইয়া ছাড়া আর কারোর নজর না লাগুক। উর্মি এবারে পার্লারের মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, খুব সুন্দর সাজিয়েছেন আপনি, একদম যেমন বলেছিলাম তেমন করে। ধন্যবাদ আপনাকে। আর নদী, আজ তোর উপর থেকে কেউ চোখই সরাতে পারবে না, দেখিস। উর্মির মুখ থেকে নিজের এত প্রশংসা শুনে নদী লজ্জা পেয়ে গেল। আচ্ছা, সমুদ্র কি এভাবে নদীর প্রশংসা করবে নাকি এর থেকেও বেশি করবে? আবার এমনটা হবে না তো যে হয়তো ঠিকঠাক দেখলই না? না, এমনটা হতেই পারে না।